হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা মূলত শিখব আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বিক্রিয়া সমতাকরণ, যেখান থেকে প্রতি বছর প্রতিটি বোর্ডে এক সেট সৃজনশীল প্রশ্ন হয়েই থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি একটি প্রশ্ন এখানে উপস্থাপন করেছি। দেখো, প্রশ্নটি হচ্ছে যে অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও ফেরাস সালফেটের বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ কর, অথবা এখানে নিচের ওই বিক্রিয়াটি দেখানো হয়েছে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা বিক্রিয়া করাচ্ছি মূলত পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ফেরাস সালফেটের মধ্যে। সেখানে সালফিউরিক অ্যাসিড কেন আনলাম? কারণ দেখো, বিক্রিয়াটি হইতেছে অম্লীয় মাধ্যমে। আমরা জানি সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা অম্ল বা অ্যাসিড। তো যেহেতু অম্লীয় মাধ্যমে হইতেছে, মানে পরিবেশটা অম্লীয়, তো এই মাধ্যমে বা পরিবেশে অম্ল হিসেবে সালফিউরিক অ্যাসিডকে কনসিডার করা হয়েছে বা নেওয়া হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই রাসায়নিক বিক্রিয়াটাকে কিভাবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করা যায়, আমরা এখন সেটাই দেখব। তো আমরা এখন স্টেপ বাই স্টেপ এই আলোচনাটা করব যে কিভাবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বিক্রিয়াটাকে সমতাকরণ করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম তোমরা যে কাজটি করবে, এই বিক্রিয়া হতে কোনটি জারক এবং কোনটি বিজারক এইটা ফার্স্ট অফ অল শনাক্ত করবে। কারণ আমাদের মূলত পরীক্ষায় যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে যে বিক্রিয়াটি সমতাকরণ করতে দিবে, এই বিক্রিয়াটা মূলত রেডক্স বিক্রিয়া অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া হবে। তাই তোমরা বিক্রিয়ায় কে জারক এবং কে বিজারক সর্বপ্রথম এই জিনিসটা শনাক্ত করবে। তা আমরা যদি এই বিক্রিয়াটা খেয়াল করি, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অর্থাৎ KMnO4 এইটা হইছে জারক, আর ফেরাস সালফেট এইটা হচ্ছে বিজারক। আর এখানে আগেই তো বললাম সালফিউরিক অ্যাসিড এটা হচ্ছে মাধ্যমটা যেহেতু অম্লীয়, তাই আমরা অম্ল হিসেবে এখানে সালফিউরিক অ্যাসিডকে নিছি। তো আমরা প্রশ্নটার সলিউশন শুরু করে দিই। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, যে এখানে কে জারক এবং কে বিজারক সেইটা গিয়া লিখব। তো এখানে দেখো, এখানে 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 খেয়াল করো, KMnO4 অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4 জারক। পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে জারক। আমি আগেই বলেছি, ফার্স্ট অফ অল আমাদের একটাই কাজ, কোনটা জারক এবং কোনটা বিজারক এটা ডিটেক্ট করে লিখে ফেলা। তো এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হইছে জারক, হ্যাঁ, ও ফেরাস সালফেট FeSO4 এইটা হইছে বিজারক। ঠিক আছে, আরেকটা মাধ্যম এখানে ব্যাপারটা বলতে হবে যে এবং এবং মাধ্যমটা হইল অম্লীয়। মাধ্যম মাধ্যম হলো মাধ্যম হলো অম্লীয়। মাধ্যম হলো অম্লীয়। কারণ কারণ এই মাধ্যমে লঘু সালফিউরিক অ্যাসিড আছে, লঘু H2SO4 আছে। এই জন্য মাধ্যমটা হচ্ছে অম্লীয়। তো প্রথম যে কাজটা, জারক এবং বিজারক শনাক্ত করে সেটা লিখে ফেলা, তো আমরা লিখে ফেলেছি। তো এখন আসি, আমরা যে জারক এবং বিজারক ডিটেক্ট করলাম, এখানে জারক কি করে বলতো? বিজারণ বিক্রিয়া দেয় বা বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আর বিজারক কি বলতো? জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তা আমরা বুঝলাম যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেহেতু জারক, সেহেতু এটি বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইলেকট্রন গ্রহণ করবে। তা আমরা এখন ওই বিজারণ অর্ধবিক্রিয়াটা লিখব। আমরা এখন বিজারণ অর্ধবিক্রিয়াটি লিখব। তাহলে অতএব দেখো,
বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ বিজারণ অর্ধবিক্রিয়া। তোমরা অবশ্যই এই টার্মগুলোর সাথে অলরেডি পরিচিত। তো বিজারণ অর্ধবিক্রিয়া। এখন একটা জিনিস খেয়াল করো, আমি যখন অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ফেরাস সালফেট ঢালবো, তখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু ভেঙে যাবে। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভাঙলে দুইটা জিনিস তৈরি হবে, একটা হচ্ছে পটাশিয়াম আয়ন, আরেকটা হইছে ম্যাঙ্গানেট আয়ন। সিমিলারলি ফেরাস সালফেটও ভেঙে যাবে। ফেরাস সালফেট ভেঙে গিয়েও দুইটা জিনিস তৈরি হবে, একটা হলো ফেরাস আয়ন আর একটা হলো সালফেট আয়ন। মজার ব্যাপার হলো এই যে পটাশিয়াম আয়ন এবং যে সালফেট আয়ন আছে, এই দুইটা আয়ন এই বিক্রিয়ায় দর্শক আয়ন হিসেবে কাজ করবে। অর্থাৎ বিক্রিয়া পরিবেশে ঠিকই অবস্থান করবে, কিন্তু বিক্রিয়ার কার্যপ্রণালীতে অংশগ্রহণ করবে না, কিন্তু সে বিক্রিয়ার পরিবেশে থাকবে। তো যেহেতু বিক্রিয়ার কার্যপ্রণালীতে KMnO4 থাকা পটাশিয়াম আয়ন অংশগ্রহণ করবে না, এই জন্য আমরা কি করব, এই জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া লেখার ক্ষেত্রে দর্শক আয়নকে কনসিডার করব না, কেননা এরা বিক্রিয়ার কার্যপ্রণালীতে অংশগ্রহণ করবে না। তাহলে এখন আমি যদি বিজারণ অর্ধবিক্রিয়া দেখাইতে যাই, তাহলে আমরা কি করব, তাহলে হচ্ছে আমরা পটাশিয়াম আয়নটাকে কনসিডার করব না। তাই KMnO4 থেকে যদি পটাশিয়াম আয়নকে কনসিডার না করি, তাহলে থাকতেছে কি স্যার, MnO4 মাইনাস, অর্থাৎ ম্যাঙ্গানেট আয়ন। তাহলে এখানে মূলত বিজারণ অর্ধবিক্রিয়া অংশগ্রহণ করবে ম্যাঙ্গানেট আয়ন। এখন যদি খেয়াল করো স্যার, এই জায়গাটায় আহ ম্যাঙ্গানেট আয়ন, তো তোমরা অবশ্যই জেনে থাকবে ম্যাঙ্গানেট আয়ন হচ্ছে 5টি ইলেকট্রন গ্রহণ করে, 5টি ইলেকট্রন গ্রহণ করে। তো এখানে আরেকটা জিনিস উল্লেখ্য, সেটা হলো এই যে 5টি ইলেকট্রন গ্রহণ করে, এইটা মূলত এই গ্রহণের কাজটা মূলত করবে কেন্দ্রীয় মৌল, অর্থাৎ ম্যাঙ্গানিজ। এবং আরেকটা জিনিস জেনে থাকবে, ম্যাঙ্গানেট আয়নে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +7। তো এই ম্যাঙ্গানেট আয়ন যে 5টা ইলেকট্রন গ্রহণ করবে, এই 5টা ইলেকট্রন মূলত ম্যাঙ্গানিজ Mn+7 এইটা হচ্ছে গ্রহণ করবে। ঠিক আছে? তাহলে প্রশ্ন হলো, যদি পারম্যাঙ্গানেট আয়ন 5টি ইলেকট্রন গ্রহণ করে, সেক্ষেত্রে যদি সেই 5টি ইলেকট্রন মূলত ম্যাঙ্গানিজ গ্রহণ করে থাকে, তাহলে অক্সাইড আয়নের কি হবে, O4 মাইনাসের কি হবে? হ্যাঁ, তার জন্য একটি ব্যবস্থা আছে। এই ব্যবস্থাটা হচ্ছে যে, আমরা জানি আমরা জানি যে দুইটা দুইটা হাইড্রোজেন আয়নের সাথে একটি অক্সাইড মিলে এক অণু H2O, অর্থাৎ একটা পানি উৎপন্ন করবে, এক অণু পানি উৎপন্ন করবে। তাহলে দেখো তো, যদি একটা অক্সাইড আয়নের সাথে দুইটা হাইড্রোজেন প্লাস আয়ন এর প্রয়োজন হয়, তাহলে 4টা অক্সাইড আয়নের সাথে অবশ্যই 8টা হাইড্রোজেন বা H+ আয়নের দরকার হবে, 8H+, ডেফিনিটলি। তাহলে এখন দেখেন, এই যে পারম্যাঙ্গানেট আয়ন 5টি ইলেকট্রন গ্রহণ করলে আর তার সাথে যদি 8টা হাইড্রোজেন আয়ন যায়, তাহলে এখানে উৎপাদ কি হবে? দেখেন, আমি আগেই বলেছি পারম্যাঙ্গানেট আয়নের যে কেন্দ্রীয় মৌল ম্যাঙ্গানিজ, ও মূলত 5টি ইলেকট্রন গ্রহণ করবে। তো মনে রাখবেন যে ইলেকট্রন গ্রহণ করলে যেটা হবে, পজিটিভ চার্জ কমে যাবে, পজিটিভ চার্জ কমে যায়। কত কমবে? যেহেতু 5টা ইলেকট্রন গ্রহণ করছে, সেহেতু 5 কমে যাবে। তাহলে এখন কি হবে? Mn2+। আর এই যে 8টা হাইড্রোজেন আয়ন এবং 4টি অক্সাইড আয়ন, এরা মিলে 4টি H2O অণু তৈরি করবে। এই যে এই ইকুয়েশনটার আমরা নাম দেব হচ্ছে 1 নম্বর ইকুয়েশন বা ওয়াক নং ইকুয়েশন। ওকে ওকে এখন আমরা জারণ অর্ধবিক্রিয়া লিখব। বিজারণ অর্ধবিক্রিয়া তো লিখেছি, এখন হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া লিখব। জারণ
অর্ধবিক্রিয়া। আচ্ছা, এখন জারণ অর্ধবিক্রিয়া দেবে কে? ডেফিনেটলি বিজারক। এখানে বিজারক কে? ফেরাস সালফেট। আমি বলেছি যখন আমরা জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া লিখব তখন হচ্ছে দর্শক আয়নকে কনসিডার করব না। তাহলে ফেরাস সালফেট হইতে যদি আমি সালফেট আয়নকে কনসিডার না করি তাহলে এখানে মূলত আমরা কাকে নিয়ে কাজ করব? ফেরাস আয়নকে নিয়ে কাজ করব। এই ফেরাস আয়ন কি করবে স্যার? একটি ইলেকট্রন ত্যাগ করবে, ফলে কি উৎপন্ন হবে? ফেরিক আয়ন, অর্থাৎ Fe3+ আয়ন। মনে রাখবেন, ইলেকট্রন ত্যাগ করলে পজিটিভ চার্জ বৃদ্ধি পায়, নেগেটিভ চার্জ হ্রাস পায়। ইলেকট্রন গ্রহণ করলে পজিটিভ চার্জ হ্রাস পায়, নেগেটিভ চার্জ বৃদ্ধি পায়। এবং দ্বিতীয় যে ইকুয়েশনটা পাইলাম এটার নাম আমরা দেব সেকেন্ড নং ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবার একটা জিনিস খেয়াল করেন, আমরা জানি জারণ বিজারণ বিক্রিয়ায় বিজারক কর্তৃক ত্যাগকৃত ইলেকট্রনই মূলত জারক গ্রহণ করবে, এবং বিজারক যেই কয়টা ইলেকট্রন ত্যাগ করবে জারক ঠিক সেই কয়টা ইলেকট্রনই গ্রহণ করবে। এখানে একটা জিনিস খেয়াল করেন তো, বিজারক কি করতেছে? একটি ইলেকট্রন ত্যাগ করতেছে। বিজারকের ত্যাগ করা ইলেকট্রনই তো জারক গ্রহণ করবে, তাই না? তো বিজারক ইলেকট্রন ত্যাগ করবে একটি, কিন্তু জারক ইলেকট্রন গ্রহণ করবে 5টি। এখানে একটা মিসম্যাচ হয়ে গেল না? ওকে, এই ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করার জন্য আমরা 2 নাম্বার ইকুয়েশনকে 5 দ্বারা গুণ করব। তাহলে কি করব স্যার? 2 নং ইকুয়েশনকে বা 2 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করব। তাহলে 2 নং 2 নং সমীকরণকে 2 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করে 5 দ্বারা গুণ করে 1 নং এর সাথে যোগ করে দেন। তাহলে 1 নং এর সাথে যোগ করে পাই, 1 নং এর সাথে যোগ করে পাই, 1 নং এর সাথে যোগ করে। তাহলে একটা কাজ করেন তো, আমরা প্রথমে 1 নাম্বার ইকুয়েশনটা লিখব। 1 নাম্বারটা কি ছিল সেখানে বলেন তো? MnO4 মাইনাস প্লাস 5 ইলেকট্রন প্লাস 8H প্লাস এবং করে Mn2 প্লাস প্লাস 4H2O। এবার আমরা কি বলেছি? 2 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করো। তাহলে 2 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করলে কি পাইবেন? 5Fe2 প্লাস মাইনাস 5 দ্বারা গুণ করলে কি? 5 ইলেকট্রন। ঠিক আছে, এবার আসেন, এক্ষেত্রে পাইবেন কি? 5 ফেরিক আয়ন। এখন এই দুইটাকে আমরা কি করব? আমরা হচ্ছে যোগ করে দেব। এই দুইটাকে যোগ করে দেব, এটাকে যোগ করে দেব। তো যদি আমরা যোগ করি তাহলে কি আসতেছে দেখি তো একটু। একটা মজার ব্যাপার হলো 5টা ইলেকট্রন প্লাস এবং মাইনাস কাটি, আলটিমেটলি কি থাকতেছে বলতো? আলটিমেটলি আমরা পাচ্ছি ম্যাঙ্গানেট আয়ন MnO4 মাইনাস, বুঝতেছেন? এবং প্লাস 5Fe2 প্লাস প্লাস 8H প্লাস, এবং এই পাশে পাচ্ছি Mn2 প্লাস প্লাস 5Fe3 প্লাস প্লাস 4H2। এইটাই হচ্ছে আমাদের প্রাপ্ত আয়নিক সমীকরণ। আমি বলতে পারো আয়ন নিয়ে এখানে কেন? দেখেন নামটাই কিন্তু আয়ন ইলেকট্রন পদ্ধতি।
এই জন্যই মূলত এখানে আয়ন আসছে। আমরা এতটুকু বুঝছি। এখন আলটিমেট কাজ হচ্ছে ওই যে ফার্স্ট অফ অল আমরা আয়নকে, দর্শক আয়ন অর্থাৎ পটাশিয়াম এবং হচ্ছে সালফেট আয়ন, এই দুইটা জিনিসকে ফার্স্ট অফ অল কনসিডার করি নাই, তাই তো? আমরা কিন্তু প্রথমে কি করছি বলেন তো? পটাশিয়াম আয়ন এবং সালফেট আয়ন ছিল দর্শক আয়ন, এদেরকে আমরা কনসিডার না করে এতক্ষণ কাজ করছি। সমস্ত কার্যপ্রণালী শেষ হওয়ার পরে আমরা এই আয়ন সমূহকে সরবরাহ করে দেব, তাহলেই আমাদের প্রবলেমটা সলিউশন হয়ে গেল। তো খেয়াল করুন আমরা এখন কি করব, প্রয়োজনীয় প্রয়োজনীয় আয়নগুলারে সরবরাহ করব। তাহলে আয়ন প্রয়োজনীয় আয়ন সমূহ বা আয়ন সরবরাহ করে পাই, সরবরাহ করে পাই। দেখেন তো কি পাই। আমরা একটু আয়নিক সমীকরণটা দেখি তো। ম্যাঙ্গানেট আয়ন প্লাস 5টা ফেরাস আয়ন প্লাস 8টা হাইড্রোজেন আয়ন উৎপাদে Mn2 প্লাস 5টা ফেরিক, তারপরে হচ্ছে 4 অণু পানি, তাই তো? ওকে, ম্যাঙ্গানেট আয়নের সাথে মানে পারম্যাঙ্গানেট আয়নের সাথে কে ছিল বলেন তো? পটাশিয়াম আয়ন ছিল, তাই তো? আমাদের কিন্তু দুইটা দর্শক আয়ন, একটা হচ্ছে পজিটিভ ক্যাটায়ন আর একটা হচ্ছে নেগেটিভ অ্যানায়ন। আপনি অবশ্যই বুঝতে পারতেছেন যে কার সাথে কাকে দিতে হবে। দেখে দেখেন, পারম্যাঙ্গানেট আয়নটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ অ্যানায়ন, তো অবশ্যই এর সাথে আমরা সরবরাহ করব পটাশিয়ামকে। এর সাথে যদি আমরা পটাশিয়ামকে সরবরাহ করি তাহলে আসতেছে কি বলেন তো? তাহলে আসতেছে হচ্ছে KMnO4। যখন পটাশিয়াম আয়নটাকে আপনি হচ্ছে সরবরাহ করবেন তখন আর ওই যে চার্জটাকে হচ্ছে গিয়ে শো করা লাগবে না। এরপরে দেখেন তো কি আছে, ফেরাস আয়ন। তো স্যার, ফেরাস আয়ন এটা তো পজিটিভ, এর সাথে যাবে কি বলেন তো? সালফেট আয়ন। পজিটিভ আয়নের সাথে নেগেটিভ আয়ন সরবরাহ করবেন, তাহলে এটা হবে কি FeSO4 এবং অবশ্যই আগে কত 5। এরপরে হাইড্রোজেন আয়ন পজিটিভ, এর সাথে কাকে দিবেন? সালফেট। তো হাইড্রোজেনের সাথে সালফেট আয়ন গিয়ে কি তৈরি করবে? H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড। এখানে একটা জিনিস বোঝার আছে, দেখেন এক অণু সালফিউরিক অ্যাসিডে 2টা হাইড্রোজেন আয়ন থাকে। আমরা যদি একটু আয়নিক সমীকরণের দিক তাকাই সেখানে হাইড্রোজেন আয়ন কয়টা? 8টা। তাহলে বলেন তো ব্যালেন্স করার জন্য এখানে আপনাকে কত দিতে হবে? ডেফিনিটলি 4, কারণ এক অণুতে 2টা হাইড্রোজেন আয়ন, তাহলে 4 অণুতে কয়টা থাকবে? 4 অণুতে থাকবে 4 দুগুণে 8টি হাইড্রোজেন আয়ন, হয়ে গেল। পরের বার আমরা কি করব দেখেন, ম্যাঙ্গানিজ 2 প্লাস পজিটিভ আয়ন, তো এর সাথেও সালফেট যাবে, তাহলে সালফেট গেলে হবে MnSO4। নেক্সট টার্মে ফেরিকের সাথে, এটা তো পজিটিভ আয়ন, সো সালফেট যাবে এর সাথে, তাহলে Fe2 আর এখানে যাবে সালফেটের অর্থাৎ কি হয় ব্যাপারটা, সালফেটের যে যোজনী সেটা আসে আয়রনের সাবস্ক্রিপ্টে, আর আয়রনের যে জারণ মানটা সে বা হচ্ছে যোজনী, সেই যোজনীটা আসে হচ্ছে সালফেটের সাবস্ক্রিপ্টে। এখন একটা জিনিস খেয়াল করি, এক অণু ফেরিক সালফেটে 2টা ফেরিক আয়ন থাকে। আমরা এখান থেকে বুঝি যে এখানে ফেরিকের যে সাবস্ক্রিপ্টে 2 এর মানে হচ্ছে এক অণুতে 2টা ফেরিক আয়ন। আমরা যদি একটু আয়নিক সমীকরণটা লক্ষ্য করি সেখানে দেখো, সেখানে ফেরিক আয়ন কয়টা? 5টা। আমি অলরেডি যে একটা অণু নিছি, এই একটি অণুতে কয়টা? 2টা ফেরিক আয়ন আছে, কিন্তু আসলে এখানে ফেরিক আয়ন কয়টা? 5টা। তো আমি যদি 5টা বানাইতে চাই তাহলে আমাকে নিতে হবে 5/2। দেখেন, এক অণুতে যদি ফেরিক আয়ন থাকে 2টা, তাহলে 5/2 অণুতে থাকবে 5টা। তো দেখেন আয়নিক সমীকরণে ফেরিক আয়ন কয়টা? ফেরিক আয়ন হচ্ছে 5টা। এটা ব্যালেন্স করার জন্য এখানে 5/2 নিছি। নেক্সট টার্ম একটা জিনিস খেয়াল করি, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কে যে পরমাণুগুলো থাকে ওই পরমাণুগুলো উৎপাদেও থাকবে। তো একটু যদি খেয়াল করি, এখানে এখানে বিক্রিয়কে বিক্রিয়কে পটাশিয়াম আয়ন আছে,
কিন্তু উৎপাদে কিন্তু পটাশিয়াম আয়ন আসে নাই। এই যে দেখছেন, এই যে আয়নিক সমীকরণ দেখেন, পটাশিয়াম আয়ন আসে নাই। তো এখন আমাকে উৎপাদেও অবশ্যই পটাশিয়াম আয়ন নিতে হবে। এখন কিভাবে নেব দেখেন, পটাশিয়াম কি কোনো পটাশিয়ামের সাথে কার যায় আসলে? আমাদের যে উৎপাদ যেগুলা পাইছি, একটার সাথে পটাশিয়াম আয়ন যাবে না। কারণ উৎপাদে আমরা পাইছি Mn2 প্লাস আয়ন, 5Fe3 প্লাস আয়ন। এটা তো পজিটিভ আয়ন, এদের সাথে তো সালফেট যাবে না। তো এক্ষেত্রে কি করব? আমরা আবার সালফেট আয়নের সাথে পটাশিয়াম আয়ন নেব। তো সালফেট আয়নের সাথে পটাশিয়াম আয়ন নিলে আমরা কি পাচ্ছি? K2 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 সালফেট। কারণ দেখেন, কারণ হচ্ছে একটা পটাশিয়াম আয়ন আর যদি একটা সালফেট আয়ন আপনি হচ্ছে নেন, তাহলে কি হবে বলেন তো? তারা কি উৎপন্ন করবে? সালফেটের যোজনী পটাশিয়ামের সাবস্ক্রিপ্টে, আর পটাশিয়ামের যোজনী সালফেটের সাবস্ক্রিপ্টে। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? পটাশিয়াম সালফেট দাঁড়াচ্ছে। তাহলে পটাশিয়াম সালফেট। তাহলে এখানে অবশ্যই পটাশিয়াম সালফেট নিবেন। এখন একটা জিনিস খেয়াল করেন, এখনো পটাশিয়াম সালফেটে দুইটা পটাশিয়াম আয়ন থাকে। এখন দেখেন তো, আমরা যে বিক্রিয়ক দেখছি, বিক্রিয়কে পটাশিয়াম আয়ন কয়টা? একটা। কিন্তু আবার এখানে যে লিখছি, এখানে পটাশিয়াম আয়ন এক অণুতে কয়টা হলো? দুইটা। তো ব্যালেন্স করার জন্য আমরা এখানে 1/2 দেব। কারণ এক অণুতে যদি দুইটা পটাশিয়াম আয়ন থাকে, তাহলে ডেফিনিটলি হাফ অণুতে একটা পটাশিয়াম আয়ন থাকবে। তাহলে উৎপাদ এবং বিক্রিয়কে ব্যালেন্স পাবে। আর আলটিমেটলি আমরা তো 4 মোল বা 4 অণু H2O পাইছি পানি। হচ্ছে কি আমাদের সমতাকৃত বিক্রিয়া। তবে আমরা এখানে একটা কাজ করব। এই যে অণুর যে সংখ্যা বা মোল সংখ্যা 5/2, 1/2, এগুলোর এভাবে ভগ্নাংশ আকারে না রেখে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসব। আর এটার জন্য একটাই কাজ, সেটা হলো পুরো সমীকরণটাকে 2 দ্বারা গুণ করব। পুরো সমীকরণটাকে 2 দ্বারা গুণ করব। কারণ আমরা হচ্ছে এই যে আ আ ফেরিক সালফেটের যে সামনে যে 5/2 আছে, তারপরে আ পটাশিয়াম সালফেটের সামনে 1/2 আছে, এগুলাকে আমরা হচ্ছে দূর করতে চাই। এটার জন্য আমরা কি পুরো সমীকরণটাকে 2 দ্বারা গুণ দেব। তো 2 দ্বারা গুণ দিলে কি হবে? 2KMnO4 প্লাস 5 দুগুণে 10 FeSO4 প্লাস 4 দুগুণে 8 H2SO4। এরপরে দেখো 2 দিয়ে গুণ দিলে হবে 2MnSO4। 5/2 রে 2 দিয়ে গুণ দিলে হবে 5, অর্থাৎ 5 Fe2SO4 3 প্লাস। এরপরে K2SO4 8 H2O। আলটিমেটলি আমরা যে সমীকরণটা পাইলাম, এই সমীকরণটাই মূলত সেই সমতাকৃত সমীকরণ, আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ, আমাদের সেই কাঙ্ক্ষিত ইকুয়েশন, যেটা আমাদেরকে সমতাকৃত করা লাগছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠিক এভাবে করেই একটি রেডক্স বিক্রিয়াকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করা হয়। আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।